হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম রহস্যময় নারী। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি মনোযোগ সহকারে শুনি। শীতকাল শেষে সবেমাত্র বসন্তের আগমন হয়েছে। আমার বন্ধু সুনীল থাকে কলকাতায়। বন্ধুর বউ সুনয়না, আমি তাকে বৌদি বলেই ডাকি। বৌদি প্রায় সময়ই ফোনে একবারে কানটা ঝালাপালা করে দেয় কলকাতায় আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একসাথেই আমরা কলকাতা থেকে পাশ করি। বন্ধু সুনীল অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার ওই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে 4 বছর। পরে ফলশ্রুতিতে বিয়ে করে। এখন চাকরির সুবাদে দুজনেই কলকাতায় থাকে। অবশ্য আমি এখনও বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফান্দে পড়তে হবে, কারণ আমিও মনে মনে একজনকে খুঁজছি। যাকগে সেসব কথা। বন্ধু সুনীল আর বান্ধবী বৌদির প্যানপ্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের ছুটি নিল। ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই কলকাতা যাচ্ছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ দিনের বেলা কলকাতার সেই ট্রাফিক জ্যামে বসে বসে আঙুল কামড়ানো আমার একদম পছন্দ নয়। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই কলকাতা রওনা দিচ্ছি। সন্ধ্যায় খাবার খাওয়ার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশবাণী দিতে লাগলো, সাথে একটা মাদলিও দিল। আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি। মা, তুমি না সেই আগের মানুষই রয়ে গেলে। সব তাবিজ কবজে কি কেউ এখনো বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এটা সাথে করে কলকাতা নিয়ে যাবি। কি আর করার, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে রাত 9টা মতো বাজে। এমনিতেই ভরা পূর্ণিমার রাত, তার উপর এই লং ড্রাইভ বেশ রোমান্টিক করে দিচ্ছে বটে। ড্রাইভারের পাশের সিটে আমি বসে। পুরো গাড়িতে আমি আর ড্রাইভার ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ড্রাইভারের সাথে কথা হচ্ছে, আর 100 থেকে 120 বেগে ছুটে চলেছে গাড়ি। আসলে নতুন গাড়ি কিনেছি তো তাই। ড্রাইভার কিছুক্ষণ পর গাড়ির সাউন্ড সিস্টেমে জিন্দেগি এক সফর হে সুহানা গানটা বাজিয়ে দিল। এমনি সময় ফোনটা বেজে উঠল। বোন ফোন করেছে। হ্যালো বোন, বল। দাদা, তোরা কত দূর এখন? একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি বললাম না না, কোনো সমস্যা হচ্ছে না, টেনশন নিস না, পৌঁছেই ফোন করবো আমি তোকে। আর বাবাকে একটু বুঝিয়ে বলিস। রাখি ফোনটা, বলে ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতে জীবন নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগলো। ছুটে চলা জীবনের গাড়ির শোষো শব্দে নচিকেতার গানটার মতো মনে হলো। রাত বলে যাই যাই, ডাক দিয়ে যাই। চোখের পাতায় যেন কত কিছুই ভেসে উঠেছে। শোষো করে ছুটে চলেছে গাড়ি, আর জ্যোৎস্না ছড়াচ্ছে চাঁদ। কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ অবশ লাগছে। গাড়ির সিটেই হেলান দিয়ে চোখ বুজে বসে রইলাম। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে গাড়ির ড্রাইভার ব্রেকটা এমনভাবে ধরলো যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। এই কি হচ্ছে ভাই, এত জোরে কি গাড়ির ব্রেক ধরে কেউ? ড্রাইভারের জবাব, স্যার আমার দোষ না, ওনার জন্যই সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটা 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত 10টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে। তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার, আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে এলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বাঁচান, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আপনি আমাকে না বাঁচালে আমার স্বামী আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি, সামনেই আমার বাবার বাড়ি। আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরলো। ড্রাইভার ওপাশ থেকে বলল, স্যার আমাদের গাড়ির পিছনের সিটটা তো খালি পড়ে আছে,
আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্য করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। ড্রাইভারের এই কথা শুনে মেয়েটির গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনের সিটে উঠে বসলো। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবারও পিছন ফিরে তাকানো হয়নি। হঠাৎ করেই মনে হলো মেয়েটি তো কিছু দূর পরেই নামতে চেয়েছিল। আমি গাড়ির লুকিং গ্লাসের দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটি কী অবস্থা দেখার জন্য, কিন্তু আয়নার ভিতরে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটিকে মাথার নিচের দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটির দু হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাউনি কি ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। ড্রাইভার তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। ও কি ভয়ঙ্কর! বাচ্চাটি মাথার দিকটার মুখের মাংসগুলো খেতে শুরু করেছে। মেয়েটি মুখে রক্তের লালা ঝরছে। আমি যে আয়নাতে এটি দেখেছি মেয়েটি এখনও সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম ড্রাইভার যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। এবার আমি আয়নার দিকে তাকাই। হঠাৎ করেই আয়নাটির ভিতরে তার লাল চোখে আমার চোখ পড়ে যায়। বিভৎস রক্তের লালা জ্বালানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। আমার চোখে তার চোখটা পড়তেই বুকের বাম পাশটা কেমন যেন ছ্যাত করে উঠল। সে হয়তো জানতো না যে আমি হঠাৎ করেই তাকে দেখে ফেলবো। আমি গাড়ির আয়নাতে দেখলাম সে চুপি চুপি হাসছে, তার মুখ দিয়ে রক্ত লালা ঝরছে। এমন সময় ড্রাইভার বলে উঠল, স্যার আপনি এত ঘামছেন কেন? এসিটা অন করে দিব? আমি কি উত্তর দেব নিজেও জানি না, কারণ যে বীভৎস দৃশ্য আমি গাড়ির মিররে দেখেছি তা দেখে আমার মুখ থেকে একটি কথাও বেরিয়ে আসছে না। গাড়ির স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখলাম গাড়ির গতি 150 ছুঁই ছুঁই। আমি ধীরে ধীরে ব্যাগ থেকে মায়ের দেওয়া সেই মাদুলিটা বের করে ঈশ্বরকে ডাকতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো একটি হাত ড্রাইভারের দিকে যাচ্ছে। সেই হাতটির নখ বড় বড়, আঙ্গুলগুলিতে রক্ত লেগে রয়েছে। এরপর আমি দেখি আমাদের গাড়ি জোরে একটি গাছের দিকে এগিয়ে যাচ্ছে। দড়াম করে শব্দ হলো। পরের দিন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। পরে শুনি আমাদের কিছু দূর পিছনে একটি গাড়ি আসছিল। আমাদের গাড়ির হঠাৎ গতি বৃদ্ধি দেখে তাদের সন্দেহ হয়, তাই তারা আমাদের পিছু পিছু আসতে থাকে। এরপর আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করলে তারাই আমাদের এখানে নিয়ে আসে। স্থানীয়দের মতে রাতের আগন্তুক অনেক গাড়ির কাছেই আমাদের সাথে যেমন ঘটনা ঘটেছে অনুরূপ ঘটনা ঘটেছে তাদের সাথেও। গাড়িতে তেমন একটি সাদা শাড়ি পরা মেয়েকে উঠিয়েছে। এরপর একটা সময় তাদের গাড়ির গতি হঠাৎ করেই বেড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়। এই মায়াবী মেয়েটির সম্পর্কে বিস্তারিত কেউই জানতে পারলো না। তবে নতুন মজবুত গাড়ি হওয়ায় সেই দিন আমরা বড় জোরে বেঁচে গিয়েছিলাম। তবে সেই মায়াবী মেয়েটির পেছনে থাকা কাহিনী আমি অবশ্যই জানবো, আর জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিব। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।